আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা ক্লাস 9 এর নতুন যে বইটা আসছে, এখন নতুন বইয়ের একেবারে প্রথম চ্যাপ্টারটা শুরু করব। প্রথম চ্যাপ্টারে অধ্যায় 1-এ আমাদের কি আছে? বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যায় আজকে আমরা অনুশীলনী ম্যাথগুলো সলভ করব এই পার্টে। আর আগের পার্টের ভিডিওটা তোমরা দেখে আসবে, সেখানে এই চ্যাপ্টারের বেসিকগুলো একেবারে বেসিক থেকে পুরোটা ডিটেলস ওইখানে আলোচনা করা আছে। তো আজকে আমরা শুরু করব সাধারণ গণিত। সাধারণ গণিতের প্রথম অধ্যায়। তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ রাকিব হাসান। আমি অধ্যয়ন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আসো আমরা প্রথম চ্যাপ্টারে কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথম যে ম্যাথটা আছে, আমরা এখানে দেখো নিচের কোনটি অম্লজ সংখ্যা। তো আমরা যখন অম্লজ সংখ্যা আলোচনা করছিলাম তখন বলছিলাম যে অম্লজ সংখ্যা কিভাবে চিনব। তো মূলদ সংখ্যা আর অম্লজ সংখ্যা, অম্লজ সংখ্যা হচ্ছে যেটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, আর মূলদ সংখ্যা হচ্ছে যেটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যেমন দেখো, এই 3 কে আমরা কিভাবে লিখতে পারি? 3/10। 10 কিভাবে আসে? এই দশমিকটা কেটে দিয়ে আমরা কি অন দিব, দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে নিচে হচ্ছে 10, তাহলে 3/10। তাহলে এটা একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে, তাহলে এটা কি মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা না। আবার দেখো, এটা যদি আমরা লিখি 4 স্কোয়ার, আর নিচের 3 কে যদি লিখি 9 কে লিখি 3 স্কোয়ার, তাহলে স্কোয়ার রুটে কেটে গেলে উপরে থাকবে 4, নিচে থাকবে স্কোয়ার রুটে কেটে গেলে 3। 4/3 এটাও একটা ভগ্নাংশ, তাহলে এটাও কি হচ্ছে মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা না। এখন দেখো, এই কিউব রুট 8/27 আছে, তাহলে কিউব রুট 8 কে কি লিখতে পারি আমি? 2 টু দি পাওয়ার কিউ। 2 কে 3 বার গুণ করলে 8 পাওয়া যায়, আবার 3 কে 3 বার গুণ করলে কত পাওয়া যাবে? 27 পাওয়া যাবে। তাহলে যেহেতু কিউব রুট এখানে আছে, তাহলে এই কিউব রুট আর কিউ কেটে যাবে, কিউব রুট কিউ কেটে যাবে, স্কোয়ার রুট দিয়ে স্কোয়ার রুট কাটা যায়, আর কিউব রুট দিয়ে কিউব কাটা যায়, তাহলে এখানে আসবে 2/3। 2/3ও কি একটা মূলদ সংখ্যা, কারণ এটাকে ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে। তাহলে বাকি কোনটা থাকে? বাকি থাকে হচ্ছে এইটা, তাহলে আমার অ্যান্সার হবে কোনটা? এটা। তাহলে এটা হচ্ছে আমার অম্লজ সংখ্যা। আবার ক্যালকুলেটর দিয়ে এই জিনিসটা তুমি সহজেই করতে পারবে, ক্যালকুলেটর দিয়ে এই জিনিসটা, এই ম্যাথটা সহজেই সলভ করতে পারবে। কোনটা গেল? কি হলো? দাঁড়াও, এখানে ছিলাম। ক্যালকুলেটরটা আমরা বের করে নিই। ক্যালকুলেটর, ম্যাথ, ক্যালকুলেটর। দেখো, এই জিনিসটা তুমি সহজেই ক্যালকুলেটর দিয়ে করতে পারবে। ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হবে? এই প্রত্যেকটা জিনিস তুমি ক্যালকুলেটরে উঠাবা। যেমন 5/√3, 5/√3। আচ্ছা, এই ক্যালকুলেটরে তো এটা আসে না। আচ্ছা, 5/√3। আচ্ছা, রুটের ভিতরে যদি কোনো মৌলিক সংখ্যা থাকে, রুটের ভিতরে যদি কোনো মৌলিক সংখ্যা থাকে, রুটের ভিতরে যদি কোনো মৌলিক সংখ্যা থাকে, সেগুলো হচ্ছে তোমার মৌলিক সংখ্যা থাকলে সেগুলো অমূলদ সংখ্যা হয়, এটা জেনে রাখলেই হবে। অমূলদ সংখ্যা হয়। আচ্ছা, এরপরে কোনটা দেখি আমরা। আচ্ছা, ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক হচ্ছে ক্রম। ক্রমিক বলতে বোঝায় কি? ক্রম থাকবে। ক্রম বলতে একটার পরে একটা স্বাভাবিক সংখ্যা, মানে প্রথমটা যদি তোমার অন হয়, আচ্ছা প্রথম স্বাভাবিক সংখ্যা দেখো, ক্রমিক স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা তো আমাদের অন থেকে শুরু হয়, তাই না? স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হয়? অন থেকে শুরু হয়। তো স্বাভাবিক সংখ্যা যদি অন হয়, তাহলে অনের পরে পরের ক্রমিক সংখ্যা হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপর হচ্ছে 4। আমার প্রথম ক্রমিক সংখ্যা যদি 5 হয়, তাহলে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে এরপরে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 6, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 8। ক্রম হচ্ছে ধারাবাহিকতা থাকবে, মানে একটার পরে আরেকটা সংখ্যা। তুমি যদি প্রথম সংখ্যা ধরো যদি 100, তাহলে এরপরে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি হবে? যেহেতু 4টি, তাহলে পরেরটা হবে 101, তারপরেরটা হবে 102,
তারপর এটা হবে 103। তাহলে এখানে কি বলছে আমাদের, ABCD চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ হবে। আচ্ছা, তাহলে আমরা ABC এই চারটার মান যে কোনো একটা ধরে নিব। এই ম্যাথগুলো এইভাবে সলভ করবা, সহজে হয়ে যাবে। তুমি A ইকুয়াল যদি 1 ধরো, B ইকুয়াল যদি 1 না ধরে তুমি 2ও ধরতে পারো, বা A ইকুয়াল 3ও ধরতে পারো, তবে পরপর হইতে হবে। প্রথমটা 1 ধরলে পরেরটা কি হবে, 2 হবে, তারপরেরটা C ইকুয়াল 3 হবে, D ইকুয়াল 4 হবে। কেন এগুলো হবে, কারণ কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তুমি যদি A ইকুয়াল 2 ধরো, তাহলে পরেরটা B ইকুয়াল তোমাকে 3 ধরতে হবে, C ইকুয়াল তোমাকে 4 ধরতে হবে, D ইকুয়াল 5 ধরতে হবে। তো আমরা এটাই ধরে নিলাম, A ইকুয়াল 1, B ইকুয়াল 2, C ইকুয়াল 3 আর D ইকুয়াল 4। তাহলে ABCD চারটা স্বাভাবিক ক্রমিক সংখ্যা। এখন এর মধ্যেও দেখো এই চারটা গুণ করে সেটা পূর্ণবর্গ হবে কিনা সেটা দেখতে হবে। তাহলে আমি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 এটা গুণ করলাম। 1 ইন্টু 3 6, 6 4 যা 24 তো পূর্ণবর্গ সংখ্যা না। আচ্ছা, AB কি হবে, এর ভ্যালু হচ্ছে 1, B এর ভ্যালু হচ্ছে 2। AB কি 1 ইন্টু 2 প্লাস CD হচ্ছে 3 ইন্টু 4। তাহলে 2 প্লাস, এখানে 2 প্লাস 3 4 12, তাহলে 2 এর সাথে 2 প্লাস 12 হবে কত, 14 তো তোমার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা না। আমরা ABCD এর গুণফল প্রথমে বের করে রাখছি কত, 24। ABCD হচ্ছে 24, তার সাথে 1 25 কে 5 স্কয়ার লেখা যায়, 25 কে কি লেখা যায়, 5 স্কয়ার। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অ্যান্সার কোনটা, এটা। আর এখানে ABCD কত জানি আমরা, 24 মাইনাস 1 কত হবে, 23 তো পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বুঝছো। ক্রমিক সংখ্যা বলতে একটার পরের যে সংখ্যা হবে সেটা। তাহলে প্রথমটা যদি তোমার 1 হয়, পরেরটা 2, তারপরেরটা 3, তারপরেরটা 4। আর এইগুলো যে কোনো ভ্যালু তুমি এখানে ধরে নিতে পারো। তোমরা বলতে পারো যে ভাই আমরা কেন 1 2 3 4 ধরলাম। তুমি যদি 4 5 6 7ও ধরো, সেটা দিয়েও অ্যান্সার বের করতে পারবে, কিন্তু সেগুলো গুণগুলো একটু তো বড় হয়ে যাবে, ক্যালকুলেশনে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো ছোটগুলো ধরে এইভাবে ABC এর একটু ভ্যালু ধরে এইভাবে এই ম্যাথগুলো সহজেই সলভ করা যায়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একেবারে ইজি। তোমরা যদি একটা ধরে নাও তাহলে এটা ইজিতে সলভ করতে পারবে। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? আচ্ছা, প্রথমে আমরা জানবো মৌলিক সংখ্যা কি। যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যা দেখি। 1 কিন্তু মৌলিক সংখ্যা হবে না, 1 মৌলিক সংখ্যা না, কারণ আমরা যখন মৌলিক সংখ্যার সংজ্ঞা বলতেছি তখন 1 ব্যবহার করতেছি, সেজন্য 1 মৌলিক সংখ্যা হবে না। দেখো 2 কে কি 2 এবং ওই 1 এবং 2 দ্বারা অন্য ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 4 মৌলিক সংখ্যা হবে না, কারণ 4কে 2 দ্বারা ভাগ করা যায়। 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, আর 4 দিয়ে ভাগ করা যাবে। কিন্তু এটাকে 1 এবং 3 দ্বারা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। 2কে 1 এবং 2 এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। 5 মৌলিক সংখ্যা, কারণ 5কে 1 এবং 5 দ্বারা ভাগ করা যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে 6 মৌলিক সংখ্যা হবে না, কারণ 6কে 3 দ্বারা ভাগ করা যায়। 7 মৌলিক সংখ্যা, কারণ 1 এবং 7 দিয়ে ভাগ করা যায়। 8 ভাগ করা যাবে, 8কে 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে 8 হচ্ছে মৌলিক সংখ্যা, হবে না। 9 মৌলিক সংখ্যা হবে না। 10ও মৌলিক সংখ্যা হবে না, কারণ 10কে 5 দ্বারা ভাগ করা যায়, 9কে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে মৌলিক সংখ্যা ছিল 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 10-এর মধ্যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা পাচ্ছি? 1টা 2টা 3টা 4টা। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 4। দেখো এই ম্যাথগুলো আরো সহজ। গতভাবে প্রথমটা যেভাবে করছিলাম সেটা A ও B দুইটি পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা তাহলে যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে। A স্কয়ার প্লাস B স্কয়ারের সাথে কোনটা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। এই ম্যাথগুলো কিভাবে সলভ করতে হবে? A আর B যে কোনো দুইটা সংখ্যা ধরে নাও। তুমি যদি A ইকুয়াল 2 ধরো, B ইকুয়াল এরকম 3 ধরতে পারো, B ইকুয়াল 1 ধরতে পারো,
যে কোনো সংখ্যা, যে কোনো দুইটি পূর্ণ সংখ্যা, তুমি a = 5 b = 6 ধরতে পারো, পরপর ধরতে হবে এটাও না, a = 5 b = 2 ধরতে পারো, যে কোনোটাই ধরতে পারো তুমি, এখানে পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে দুইটি পূর্ণ সংখ্যা হলে a² + b² এর মানের সাথে কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। তাহলে আমি a² সমান কি পাচ্ছি, a² + b², এই ভ্যালুটা আগে বের করে আসি। a² + b² কি পাচ্ছি, এর ভ্যালু হচ্ছে 2² + 3², 2² 4, 3² কত 9, তাই 9 + 4 কত 16। তাহলে a² b² মানে এই 16 এর সাথে কত যোগ করলে, সরি এখানে 16 না 13, এই 13 এর সাথে কত যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ হবে। এর ভ্যালু কত দেওয়া আছে আমার, -2 × 3, তাহলে কি পাবো এখানে -6। 13 এর সাথে -6 যদি যোগ করি, 13 এর সাথে যদি 13 - 6 কত হবে 7, এটা পূর্ণবর্গ না। তারপরে 13 এখানে কত হবে, 2 × 3 6 + 6, তাহলে 13 + 6, কারণ কি আমার এইটার সাথে যোগ করতে হবে, এইটার সাথে নিচের কোনটা যোগ করলে, তাহলে এইটার সাথে এই 13 এর সাথে এই দুইটার ভ্যালু কত 2 × 3, এর ভ্যালু যখন 2 ধরছি, বি এর ভ্যালু আমরা কত ধরে নিছি প্রথমে 3, তাহলে 2 × 3 কত আসে 6, তাহলে 13 এর সাথে 6 যোগ করলে কত হয় 19, এই 19 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। আচ্ছা এটা কত 2 × এর ভ্যালু হচ্ছে 2, বি এর ভ্যালু কত 3, তাহলে এখানে কত আসে 12, তাহলে 13 + 12 যদি করি সেটা হচ্ছে 25 আসে, সেটা কি আসে 25, 25 সমান কি 5², তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমরা এইভাবে দেখবা, মিলাই দেখবা যে এখানে a এবং b এর ভ্যালু আমি কেন 2, 3 ধরতেছি, তোমরা চাইলে যে কোনোটা ধরতে পারবা। তো এইভাবে ধরে করলে বিষয়টা সহজ হয়, সেই জন্য আমরা এগুলো ধরে নিই। আচ্ছা প্রমাণ করো যে প্রতিটি অমূলত, এই যেখানে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে 5, √5, √7, √10, প্রতিটাই হচ্ছে অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা, আমরা অমূলত সংখ্যা কি বলছি, যেটা p/q আকারে প্রকাশ করা যায় না, মানে যেটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সেটা হচ্ছে অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা চেনার আরেকটা সহজ উপায় আছে, যে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে, এটা যদি আমরা দশমিকে প্রকাশ করি √5 কে, তাহলে দেখো আমরা একটু ক্যালকুলেটরে দেখি √5টা, 5 দেখো এখানে যে সংখ্যাটা পাচ্ছি √5, দেখো এখানে যে সংখ্যাটা পাচ্ছি 2 3 6 0 6 7 9 7 7 4 9 9 7 9, এভাবে ডট 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 করে যাইতেই আছে। তো এই সংখ্যার দেখো কোনোটার কোনো মিল নাই, এই 9 এর পরে কি হবে এটা দেখে কিন্তু তুমি বুঝতে পারতেছো না, আবার এখানে 2 এর পরে যে 3 হবে এটা দেখে আগের থেকে কোনো কিছু অনুমান করা যাচ্ছে না, বা এখানে 9 এর পরে কি আসতে পারে এটা তুমি বলতে পারতেছো না। তাহলে দশমিকের পরে যদি কোনো সংখ্যার কোনো মিল না থাকে, বা আগের থেকে বোঝা না যায় যে পরের সংখ্যাটা কি হবে, সেগুলোকে কি বলা হয়, সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা হয়। তো এখন √5 যে একটা অমূলত সংখ্যা, এটা আমরা প্রমাণ করব। তো কিভাবে প্রমাণ করব, আচ্ছা উল্টাভাবে প্রমাণ করব। উল্টাভাবে কি, আমরা √5 যে একটা মূলত সংখ্যা এটা ধরে নিব। √5 যদি মূলত সংখ্যা হয় তাহলে এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। তাহলে ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলে কি থাকবে, ভগ্নাংশের একটা হর থাকবে, আর একটা লব থাকবে। তাহলে আমি যে জিনিসটা তোমাদেরকে বললাম √5 অমূলত সংখ্যা, এটা কিন্তু আমরা উল্টাভাবে প্রমাণ করব, যে √5 একটা মূলত সংখ্যা ধরে নিয়ে দেখব যে √5 মূলত সংখ্যা না। √5 মূলত সংখ্যা ধরে নিয়ে প্রমাণ করব যে √5 কোনোভাবেই মূলত সংখ্যা না। তাহলে √5 যদি মূলত সংখ্যা না হয় তাহলে কি হবে, অমূলত সংখ্যা হবে। তো সেটাই এখানে করা হয়েছে। দেখো ধরি √5 একটি মূলত সংখ্যা, যেহেতু মূলত সংখ্যা সেহেতু এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। তাহলে √5 সমান p
পি বাই কিউ একটা ভগ্নাংশ ধরে নিলাম, √5 সমান পি বাই কিউ, যেখানে পি আর কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এই জিনিসটা কি বোঝাচ্ছে? সহমৌলিক এই জিনিসটা দ্বারা আমরা কি বুঝি? যে দুইটা সংখ্যার তোমার হচ্ছে লসাগু 1 হয় তারা হচ্ছে সহমৌলিক সংখ্যা। যে দুইটা সংখ্যার লসাগু 1 হয় যে দুইটা সংখ্যার গসাগু 1 হয় তারা হচ্ছে সহমৌলিক সংখ্যা। অথবা যে দুইটা সংখ্যার স্বাভাবিক সাধারণ যে গুণনীয়ক 1 ছাড়া অন্য কিছু হবে না। সাপোজ আমি 4 আর 7 দুইটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। কেন সহমৌলিক সংখ্যা? এটার গুণনীয়ক কি হবে? অন 2 4, আর এটার গুণনীয়ক কি হবে? অন আর 7। দেখো এই দুইটাতে অন ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাহলে এটা পরস্পরের সহমৌলিক সংখ্যা। পরস্পরের এরা সহমৌলিক সংখ্যা। যেমন এমনও হইতে পারে 15 আর 8 এরা সহমৌলিক সংখ্যা। দেখো 15 এর গুণনীয়কগুলো কি হবে? অন 3 5 15, অন 3 5 15, আর 8 এর গুণনীয়ক হচ্ছে অন 2 4, অন 3 5 15। দেখো এদের অন ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাহলে দুইটা সংখ্যার যদি অন ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তারা পরস্পরের সহমৌলিক সংখ্যা। তাহলে সহমৌলিক সংখ্যা সম্পর্কে আমরা জানলাম। এখন দেখো তাহলে পি আর কিউ এমন সংখ্যা হইতে হবে যেখানে মানে এদেরকে কাটাকাটি করা যাবে না। সাপোজ এখানে 5, এখানে যদি 10 থাকে এটা কাটাকাটি করা যাবে, কিন্তু 5 আর এখানে যদি 8 থাকে তাহলে কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে এমন দুইটা সংখ্যা হবে যারা তোমার হচ্ছে এখানে কাটাকাটি করে রিডিউস করা যাবে না। তাহলে √5 ইকুয়াল আমরা কি ধরলাম? √5 একটা মূলদ সংখ্যা ধরে নিছি। প্রথমে √5 একটা মূলদ সংখ্যা ধরে নিছি। আমরা যে √5 মূলদ সংখ্যা না এটা প্রমাণ করব। তাহলে প্রথমে ধরে নিলাম মূলদ সংখ্যা হলে এটাকে পি বাই কিউ আকারে লেখা যাবে, মানে ভগ্নাংশ আকারে লেখা যাবে। একটা হর থাকবে, একটা লব থাকবে, যেখানে পি কিউ স্বাভাবিক সংখ্যা এবং কিউ এর ভ্যালু অনেক থেকে বড় হইতে হবে। কিউ এর ভ্যালু অনেক থেকে বড় হইতে হবে। কিউ এর ভ্যালু অনেক থেকে বড় না হলে কি হবে? দেখো এখানে 15/1 লিখলে অথবা 5/1, এটা তো 15, এটা তো 5, এটা তো পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা হলে পূর্ণ সংখ্যা তো মূলদ সংখ্যা। সেই জন্য কিউ এর ভ্যালু কিসের থেকে বড় হইতে হবে? সবসময় অনেক থেকে বড় হইতে হবে। এখন এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে? এটাকে আমরা বর্গ করি তাহলে √5 হোল স্কয়ার লিখতে পারবো। উভয় পক্ষকে যদি বর্গ করি এখানে পি বাই কিউ হোল স্কয়ার লিখতে পারবো। তাহলে 5 ইকুয়াল পি স্কয়ার বাই কিউ স্কয়ার। তো দেখো এরপরে এটা কিভাবে লিখছি? বর্গ করে। এখানে যেটা √5 ইকুয়াল পি বাই কিউ ধরছিলাম সেটাকে বর্গ করলাম, তাহলে 5 ইকুয়াল কি পাচ্ছি? পি স্কয়ার বাই কিউ স্কয়ার। এখন এই উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করছি, তাহলে এখানে 5 কিউ হয়ে গেল। আর এই পাশে কিউ দ্বারা গুণ করলে কিউ স্কয়ার থেকে কি কেটে যাবে? কিউ স্কয়ার থেকে কিউ দ্বারা যখন গুণ করছি তখন একটা কিউ কেটে যাচ্ছে। কিউ স্কয়ার মানে কি? কিউ ইন্টু কিউ। তাহলে যখনই আমি 5 দ্বারা গুণ করছি এটাকে, তখন এখানে 5 কিউ হয়ে যাচ্ছে, এখানে পি স্কয়ার, আর নিচে কিউ ইন্টু কিউ, এখানে কিউ ছিল, তো এই কিউ কিউ কেটে গেল, পি স্কয়ার বাই কিউ হলো। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পারছো কিউ দ্বারা গুণ করার ফলে এটা হচ্ছে। এখানে স্পষ্ট তো মানে দেখা যাচ্ছে 5 কিউ একটি পূর্ণ সংখ্যা। কিউ এর ভ্যালু তো আমরা কি ধরছি? পি বাই কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে পি আর কিউ এটা যে কোনো একটা পূর্ণ সংখ্যা। তাহলে 5 এর সাথে যদি সেই কিউটা গুণ করা হয় তাহলে একটা পূর্ণ সংখ্যার সাথে, সাপোজ 5 এর সাথে যদি একটা পূর্ণ সংখ্যা 3 বা 4 গুণ করা হয় তাহলে সেটাও তো একটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে 5 কিউ একটা পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়।
তাহলে পি স্কোয়ার বাই কিউ এটা তো পূর্ণ সংখ্যা না, এটা দেখা যাচ্ছে কি এটা একটা ভগ্নাংশ। তাহলে 5q ইকুয়াল যখন আমি এটা বলছি 5q পূর্ণ সংখ্যা, কিন্তু এটা তো পূর্ণ সংখ্যা না, এটা একটা ভগ্নাংশ। তাহলে 5q এবং পি স্কোয়ার বাই কিউ এই দুইটা সমান হইতে পারে না, কারণ একটা পূর্ণ সংখ্যার সাথে একটা ভগ্নাংশ কখনো সমান হবে হবে না। যেহেতু তাহলে এই লাইনটা একটু ভালো করে বোঝাও। আমরা বলছি 5q একটা পূর্ণ সংখ্যা আর পি স্কোয়ার বাই কিউ, আমরা এখানে কি 5q সমান এটা পাইছি না, পি স্কোয়ার বাই কিউ। এখন 5q দেখা যাচ্ছে একদম পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ এটা তো পূর্ণ সংখ্যা না, একটা ভগ্নাংশ সংখ্যা। কারণ কি এখানে পি কিউ সহমৌলিক সংখ্যা, তাহলে এটা কোনোভাবেই কাটাকাটি করা যাবে না, এটা কখনোই পূর্ণ সংখ্যা হবে না। তাহলে 5q ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ এটা সমান হইতে পারে না। একটা পূর্ণ সংখ্যার একটা ভগ্নাংশ কখনো সমান হবে হবে না। তাহলে যেহেতু সমান হবে না, তাহলে √5কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। √5কে যদি পি বাই কিউ মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা না যায়, √5 ইকুয়াল পি বাই কিউ আমরা কি লিখতে পারবো না। তাইলে কি হবে, এটা একটা অমূলদ সংখ্যা হবে। তো এখানে √7 √10 আরো দুইটা ম্যাথ দেওয়া আছে। দেখো √5 এর জায়গায় শুধু √7 দিয়ে দিলেই ফুল প্রমাণটা হয়ে যাবে, √5 এর জায়গায় √10 দিয়ে দিলেই ফুল প্রমাণটা হয়ে যাবে। তো আমি বাকিগুলো দেখাচ্ছি না, জাস্ট 5 এর জায়গায় যদি তুমি 7 লেখো, √7 এখানে √7 যতগুলো 5 আছে 5 এর জায়গায় যদি তুমি 7 দিয়ে দাও তাহলে √7 এর প্রমাণটা হয়ে যাবে। আবার যতগুলো √10 আছে √5 আছে সেখানে যদি 10 দিয়ে দাও তাহলে √10 এর প্রমাণটা হয়ে যাবে। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব। দেখো এখানে যে জিনিসটা বলছে 0.31 এবং 0.12 এই দুইটার মধ্যে দুইটি মূলদ সংখ্যা। আমি আবারও বলছি, মূলদ সংখ্যা এমন হয় যে দশমিকের পরে যে নাম্বার ডিজিটগুলো আসবে সেগুলোর কোনো মিল থাকবে না। যেমন 3 আসলো, 1 আসলো, 2 আসলো, 5 আসলো, 1 আসলো, 8 আসলো, 9 আসলো, এগুলো দেখো একেবারে এলোমেলো, কোনোটার সাথে কোনো মিল নাই। তাহলে এইগুলো হবে হচ্ছে মূলদ সংখ্যা। আর দশমিকের পরে এগুলো হবে হচ্ছে অমূলদ সংখ্যা, এগুলো হবে অমূলদ সংখ্যা। কিন্তু যখন মূলদ হবে দশমিকের পরে একটা মিল থাকবে, যেমন 1.234 দেখো এটা দিয়ে কি বোঝা যাচ্ছে, এখানে কোনো একটা মিল আছে। এরপরে কি হবে জানো তুমি, 2 হবে, এরপরে আবার কি আসবে, 2 হবে, এরপরে আবার 3 আসবে। তাহলে দশমিকের পরে যদি কোনো একটা সংখ্যাকে এরকম মিল পাওয়া যায় যে এরপরে কি আসবে তুমি দেখেই বলে দিতে পারতেছো, সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর দশমিকের পরে এরকম মিল থাকবে না, এলোমেলো আসবে, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এগুলো ক্যালকুলেটর দিয়ে সহজেই চেক করা যায়। যেমন তোমরা একটু আগে প্রমাণ করে আসলে √5 অমূলদ সংখ্যা বা √7 অমূলদ সংখ্যা। তো 7কে রুট করে দেখি আমরা। দেখো 4 6 5 7 5 on 3 on 0 6 4 5 9 এগুলো কি একেবারে এলোমেলো সংখ্যা না, এদের মধ্যে কিন্তু কোনো মিল নাই। তাহলে এইগুলো কি হবে, √7 কি হয়ে যাচ্ছে, অমূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যখন 2/3 যেটার একটা ভগ্নাংশ, এটা কি একটা মূলদ সংখ্যা না, তো এটা যখন দিচ্ছ দেখো এরপরে কি আছে, সবগুলো 6 6 6 আছে। তাহলে যখনই আমরা পরের সংখ্যা এখানে এরপরে যে 6 হবে প্রত্যেকটা কি একটা মিল আছে না দশমিকের পরে। তাহলে দশমিকের পরে যদি এরকম মিল থাকে তাহলে সেটা মূলদ সংখ্যা, আর যদি সংখ্যাগুলোর কোনো মিল খুঁজে পাওয়া না যায় সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। এখন দেখো এই ম্যাথটা আমাদের কি বলছে, এই ম্যাথটা বলছে যে (0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা যদি ওই দুইটি সংখ্যা এ ধরে নিই, এ এবং বি, দেখো এ সমান 3 এবং 1 2 এর মধ্যে, তাহলে আমি 0.4
0.4 এর পরে কি ধরতে পারি? আচ্ছা 0.4 না, 0.14, 0.14, 001, 0002, 000, 4, 5, 6 বা এইভাবে না ধরে তুমি এইভাবে ধরতে পারো 2, 3 on, 2, 3, 4, 2, 9, এইভাবে যাই ধরবা সেটা। আরেকটা ধরতে পারো, ধরো 0.17, যেহেতু এর পরে কোনো সংখ্যা কি মিল থাকা যাবে না, তাহলে সেটা তুমি 2 on, 5, 6, 9 on, 5, এইভাবে। তাহলে এই দুইটা যে সংখ্যাটা পাচ্ছি দেখো, এই দুইটা হচ্ছে 0.3 on এবং 0.12 এর মধ্যে দুইটা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা।